মানে পার্টিকুলারলি মনে আছে কুল খাওয়াটা অ্যালাউড ছিল না, কৃত্রিম হতে 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 মেকি হতে হতে শুধু দেখানোর হতে হতে এটাও চলে যাচ্ছে যে কেউ এলে সঙ্গে সঙ্গে আমরা একটু সুইগি করে দিলাম, অ্যাপ থেকে খাবার নিয়ে চলে এলাম। মা বাড়ি ভেঙে গেল, ছোট ছোট ঘরে চলে গেল তারা, এবং পরবর্তী মা বাড়িটাই রইলো না, এবং আমার বাড়িতেও সবাই চলে গেল, আমি একা হয়ে গেলাম। এখন যেন মনে হয় যে এই যারা সন্তান যাদের ভাবছি, যাদেরকে না নিজের ছেলে মেয়েদের মতন ভাবছি, বাড়ি খুলে দিয়েছি, তারা হয়তো আমাকে আর সেভাবে তাদের অভিভাবক ভাবতে পারছে না। সেটা একটা বিশাল আমার মনে হয় যে জায়গা, যে এত লিগ্যালিটির মধ্যে আমি আমার নিজেরটা স্বার্থ দেখবো না অন্যদের ভালো করতে গিয়ে আমি আবার অন্যদের দোষে নিজে দোষী হয়ে যাব। গত বছরই আমার দুটো কাজ হয়ে গেল, পুতুল নাচের রীতিকথা এবং রান্নাবাটি। যেমন পুতুল নাচের রীতিকথাতে কোনো অনুষ্ঠান প্রিমিয়ার কিছুতেই আমাকে ডাকা হয়নি। আচ্ছা, কলকাতার হলে আমাকে ব্যান করেছে, সরকারি অনুষ্ঠানে ব্যান করেছে। ডান্সারের সূত্র হয় তো সব জায়গাতে। তো আমার শহরের ডান্সারের থেকে যে আমি যে কোনো সাপোর্ট পাইনি, সেটা আমার গায়েই লাগেনি। যখন কিনা 377 ছিল, মানে হোমোসেক্সুয়ালিটি ওয়াজ এ ক্রাইম, তখন দুটো ছেলে স্টেজে চুমু খাচ্ছে আর পারফরমেন্স হচ্ছে এবং টিকিট কেটে লোকে দেখছে। মুখোশের আড়াল আমাকে পড়তে হয়েছে, ধরতে হয়েছে, কারণ মানুষ সত্যি ভালোবাসে না। এমন আমার সাথে হয়েছে যে কোনো এক ছবির নায়িকা নাচ জানে না, এবং আমি সেটা বলেছি যে নামটা শুনে কি আমি হয়তো পারবো কিনা জানি না এই কাজটা করতে, কারণ যে জানে না তাকে আমি কি করাবো। তো অনেকেই বলে যে তুমি কোনো পার্টনার নাওনি বা কোনো তোমার সংসার করনি, তুমি একা। আমি তো বলি যারা সংসার করছে তারাও একা। আমাদের এলজিবিটি কমিউনিটি থেকে কেউ লয়ার হচ্ছে, কেউ এমপি হচ্ছে, কেউ ডক্টর। আই ফিল সো প্রাউড, আই ফিল প্রাউড ফর এভরি ওয়ান অফ দেম। সেটাই আমার প্রাইড। আমার সেই জায়গায় আমার প্রাইড কিন্তু একটা পার্টিকুলার শুধু মার্চ করে শহরে একটা বড় একটা মিছিল করে না। একদমই। যারা পদ্মশ্রী পদ্মভূষণ অ্যাওয়ার্ড উইনিং ডান্সার্স, তাদের ছেলেমেয়েরা লিগেসি ধরে রাখতে পারছে না। লিগেসি ক্যান বি এ ব্যাগেজ, ইট ক্যান বি এ বার্ডেন। মা একা লড়াই করে আমাদের মানুষ করেছে, সে যখন চলে গেল, এত বড় ছাতা চলে গেল একটা, সেই দুঃখটা এত সর্বগ্রাসী হয়ে গেল যে বাকি অনেক দুঃখই হয়তো পরে পেয়েছি, সেটা আমার কাছে খুব লঘু লেগেছে, খুব ছোট। যাকে আমার এই বাড়িতে থাকতে দিয়েছি, তারা আমার বাড়িতে অনেক বড় চুরি করেও গেছে। তো আমাদের নিজেদের মধ্যেই যখন বনিবনা নেই, তো আমরা অন্য ফ্র্যাটার্নিটির অন্য কমিউনিটিকে দোষ দেবো কেন? আমি আর দোষ দেই না, কিন্তু আমরা সেই জায়গাটা তৈরি করতে পারিনি। অন্যরকম ভাবে ভাবাই অন্নচন্দ্রিমার কাজ। ভিড়ের মধ্যে অন্যরকম ভাবে দেখতে পায় অন্নচন্দ্রিমার দর্শকরা, জানান তাদের খুব ভালো লাগছে, খুব ইন্টারেস্টিং, এবং আরও নানা কথা। অন্নচন্দ্রিমার দায়িত্ব আরও বেড়ে যায়, অন্য অনেক কিছু করতে মন চায়। আজকে অন্নচন্দ্রিমার একটা বিশেষ এপিসোড, কারণ সামনে সরস্বতী পুজো। আমরা তাই অন্যরকমভাবে ভাবতে একটা অন্যরকম জায়গায় চলে এসেছি। দ্য সাফায়ার ক্রিয়েশনস ডান্স কোম্পানি, উই নো নিড এনি ইন্ট্রোডাকশন। কোরিওগ্রাফার সুদর্শন চক্রবর্তীর স্বপ্নের জমি। স্বপ্ন দেখান সুদর্শন চক্রবর্তী, আর মানুষ হতে মানুষ হওয়ার পাঠ পড়ান অন্যভাবে, অন্যরকম ভালোবাসা দিয়ে। Our very own Sudarshan Chakraborty, dancer and choreographer, is with us today with Anno Chandrima. Anno Chandrima is extremely delightful. Welcome to Anno Chandrima. আজকে তো আমি বলবো ওয়েলকাম টু সাফায়ার, আমাদের সাফায়ার। একদম, আমারও বটে। এখন তো রীতিমতো বাড়ি হয়ে গেছে তোমার এই জায়গাটা। সামনেই আমাদের সরস্বতী পুজো আসছে, এবং আমার মনে হলো সাফায়ারের সাথে সরস্বতী পুজোর একটা আবহ যদি ক্রিয়েট করা যায়, অন্নচন্দ্রিমা দর্শকদের জন্য এটা একটা আনন্দ হবে, এবং এটা ইটস বেসিক্যালি আই ট্রিট। তো খুব ইন্টারেস্টিং একটা এপিসোড আমরা শুরু করতে চলেছি অন্নচন্দ্রিমার উইথ নান আদার দ্যান সুদর্শন চক্রবর্তী। এবার তুমি আমাকে বলো যে সরস্বতী পুজো বলতে আমরা যা বুঝি। সরস্বতী পুজো ছোটবেলা থেকেই আমরা প্রত্যেকের বাড়িতে সরস্বতী পুজো হয় জানি, এবং কথায় বলে লক্ষ্মী আর সরস্বতী একসাথে বাস করে না, কিন্তু আমার মনে হয় বাঙালি সেটাকে প্রুভ দে প্রুভড ইট রং অ্যাকচুয়ালি। তো সরস্বতী এবং লক্ষ্মী একসাথে বাস করতেই পারে। এবং সরস্বতী পুজো বলতে তোমার কি মনে আসে? ওই যে লক্ষ্মী আর সরস্বতী, খুব ইন্টারেস্টিং যে লক্ষ্মী পুজো মানেই আর ধুমধাম করে পুজো হতো, এবং প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মী পুজো করতো, পাঁচালি পড়তো।
আর সরস্বতী পুজো বলতে আমি একদম ছোটবেলায় আমার মায়ের সরস্বতী পুজো, বাড়ির সরস্বতী পুজো, যেখানে পাড়ার ছেলেমেয়েরা বাচ্চারা আসতো অঞ্জলি দিতে, মা নিজের গয়না দিয়ে সরস্বতীকে সাজাতো এবং খুব সুন্দর ডেকোরেশন করতো, ঠিক এরকম যেরকম ভাবে ডেকোরেশন আছে সেরকমই, কিন্তু এটা এখানে হতো না, বিভিন্ন ঘরে হতো। আর সব পাড়ার বাচ্চারা আসতো হই হই করে এই বাড়িতেই। এবং ওই পুজোটা মা চলে যাওয়ার পরে ওগুলো আর আমরা রাখতে পারিনি, কিন্তু পরে অফকোর্স আমরা ফিরিয়ে আনতে পেরেছি। কি অপূর্ব। আর এই সরস্বতী পুজো তোমার ছোটবেলাতে যেরকম তুমি দেখলে, যে আমরা ছোটবেলায় হতো না, আমাদের কুল খাওয়া বারণ, এই যে বিভিন্ন রকম রিচুয়ালস আমরা ছোটবেলায় মেনটেন করতাম, এখন সেগুলো আর কেউ করে বলে মনে হয় না। তারপরে একটা হতো খাগের কলম বানিয়ে বেলপাতায় লেখা, এবং ওই সকালবেলায় ওই কাঁচা হলুদ দিয়ে চান করা, এই ব্যাপারগুলো তো এখন আর পাওয়া যায় না। মানে সেগুলো আসলে মানে আমার মনে হয় যে একদম মনে আছে, বিশেষ করে কুল খাওয়াটা খুব মানে পার্টিকুলারলি মনে আছে। কুল খাওয়াটা অ্যালাউড ছিল না, সরস্বতী পুজোর আগে কুল খাওয়াটাকে জানে না, ভীষণ ঠাকুর পাপ দেবে, আর যদি লুকিয়ে কুল খেয়ে নিই সাংঘাতিক ব্যাপার একটা। আর বই দেওয়া, যে সাবজেক্ট গুলো ভীষণ খারাপ সেই বইগুলো, যে আমি ভীষণ অঙ্কে খারাপ ছিলাম, তো অঙ্কের বই, অঙ্কের খাতা সব মায়ের কাছে। আরেকটা মনে হয় যে দুদিন ধরে বই যে করে থাকতো, তাতে দুদিন পড়াশোনা করতে হবে না, সেটা কিন্তু আরেকটা রিজন ছিল ছোটবেলায়। একদম। তো সেই ছোটবেলাগুলো সত্যি খুব মনে পড়ে। তারপরে তোমার পরবর্তীকালে স্কুল এবং কলেজের সরস্বতী পুজো, আমরা একটু বড় হলাম যখন, তখন স্কুলের সরস্বতী পুজো বা কলেজের সরস্বতী পুজোটা একটা বিশাল ভাইটাল পার্ট জীবনের। এবং বাঙালির ভ্যালেন্টাইন্স এখন বলে, তখন হয়তো অতটা বলতো না, ইনফ্যাক্ট ভ্যালেন্টাইন্স ডে অত বেশি তখন জানা ছিল না আমাদের। তো এই কলেজের সরস্বতী পুজো তারপরে কি মনে হয়, মানে প্রেমে পড়া, এই নানা রকম বিষয় আর কি। খুব ইন্টারেস্টিং যে আমি তো পড়তাম ইংলিশ মিডিয়াম একটা খ্রিস্টান স্কুলে, সেখানে সরস্বতী পুজো হতো না। আচ্ছা। পরবর্তী সময়ে যখন আমি কলেজে উঠি, গোয়েঙ্কা কলেজে পড়েছি, সেখানে গিয়ে প্রথম সরস্বতী পুজো। কিন্তু তখন মা বাবারা এত স্ট্রিক্ট ছিল, এত ভয় দেখাতো যে কলেজ মানেই একটা পলিটিক্যাল ব্যাপার স্যাপার, ইউনিয়ন রুমে যেতে পারবে না, ইউনিয়ন রুমে যাবে না, মানে কলেজের বাইরে যতটুকু পড়াশোনা করার জন্য হয় যাও। এর জন্যে মানে পুজোয় কলেজে সেরকমভাবে উপভোগ করিনি। আর তখন তো ভ্যালেন্টাইন্স ডের কথা চিন্তাই করা যায় না, মানে ভাবাই যায় না, তখন ওসব কনসেপ্টই নেই সেরকম ভাবে। আই থিঙ্ক ভ্যালেন্টাইন্স ডে তাও আমরা একটু জানতাম, যদি ইংলিশ মিডিয়ামের স্কুলে, খ্রিস্টান স্কুলে এগুলো কিছু কিছু সাবজেক্ট চ্যাপ্টার্স ছিল সেন্ট ভ্যালেন্টাইন্স এর, তো বাকি এসব নিয়ে কোনো মানে চর্চার জায়গাই ছিল না। আমাদের ছোটবেলায় যেরকম আর্চিস গ্যালারি যখন প্রথম এলো, সেই সময়তে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেটা আস্তে আস্তে আমরা জানতে পারলাম যে ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু হয়, সেই আর্চিস গ্যালারিতে যাওয়া, এবং সে কি তার একটা আলাদা ক্রেজ আর কি। আমরা অনেক কিছু হারিয়ে ফেললাম, যেমন আর্চিস গ্যালারিও হারিয়ে গেল, এরকম বিভিন্ন জিনিস কিন্তু আমাদের জীবন থেকে চলে গেল আস্তে আস্তে। তোমার কি মনে হয়, তুমি নস্টালজিতে ভোগো? আমার মনে হয় যে এখন মনে হয় যে নস্টালজিয়া এত বেশি ভুগি যে মনে হচ্ছে হয়তো একটু বয়স বেড়ে যাচ্ছে, মানে এত নস্টালজিয়া শুধুই মনে হয় যে পেছন ফিরে দেখা, পুরোনোটা ভালো ছিল, পুরোনো জিনিসগুলো মনে মনে মনে। এবং এই বাড়িতে আজকে যেখানে বসে আছি, এখানেই আমার বড় হয়ে ওঠা, তো এখানে এই বাড়ির প্রত্যেকটা কোনায়, প্রত্যেকটা ঘরে এত রকমের স্মৃতি, এত রকমের মানে ভালোবাসা, আদর জড়িয়ে, এত ভালো ভালো আমাদের সারা বছর উৎসব লেগে থাকতো। সেটা বিশেষ করে মানে সরস্বতী পুজো, দুর্গাপূজা, ভাইফোঁটা, এবং আমার মানে বাড়ি এমন একটা বাড়ি ছিল যে আমার মা বিশেষ করে যে হই হই করতেন এবং প্রচুর লোককে মানে এনগেজ করে দিতেন। তো সেটার আমি ফিল করি যে আমি হয়তো একটু পেয়েছি, মানে আমি সবসময় একটু হই হই করতে ভালোবাসি, এবং তাই আমার বাড়িতে একটু আজকাল বিজয় সম্মেলনী, দিওয়ালি পার্টি, সরস্বতী পুজো, এগুলো সব উদযাপন করি, কারণ আমার কাছে আমার এই উদযাপনগুলোর মধ্যে দিয়ে যেন কোথায় একটা রসদ খুঁজে পাওয়া এবং একটা বন্ডিং তৈরি হওয়া, সেটা আমার কাছে বেশি মনে হয় আমরা এই বন্ডিং গুলো হারিয়ে ফেলছি। এবং হিউম্যান কমিউনিকেশন বলতে আমরা যেটা বুঝি আর কি, তুমি যতই তোমার যা কিছু থাকুক না কেন, তোমার পাশে যদি একজন মানুষ থাকে, তোমার কিন্তু মনটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আমরা অনেক ডিভাইসেস নিয়ে আজকাল বসে থাকি, অনেক রকম কমিউনিকেশনের আমাদের মানে সামগ্রী হাতের সামনে, কিন্তু মানুষের সাবস্টিটিউট তো কিছু হয় না, একদম আমার মনে হয়। এবং আমারও সেটা মনে হয়, যত দিন যাচ্ছে মনে হচ্ছে যেন অনেক বেশি একা হয়ে যাচ্ছি, একা একা ব্যাপারটা। এবং মানুষ বলছে যে কমিউনিকেশনের দরকার নেই, কেউ যদি তোমার সাথে কথা না বলে তুমি জোর করে তার সাথে কথা বলো না, কিন্তু আমি ভীষণ এরকম, আমি ভীষণ নাছোড়বান্ধা, এবং আমি ভীষণ জোর করে কথা বলি এবং ভালোবাসি। কেন কথা বলবি না, কথা বল না, এরকম এরকম করে করে আমার কমিউনিকেশনে একটা বিশাল বড় আমার স্যাটিসফ্যাকশন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার মনে হয় এটা একটা হিউম্যানিটি। এরকম ভালো লাগছে যে দেখ তুই তো ভীষণ এক্সট্রোভার্ট,
এবং আমিও ভীষণ এক্সট্রোভার্ট, আমি ভীষণ সহজে মানে বন্ধু করে ফেলি। যখন আমার সেরমভাবে নাম বা প্রচার ছিল না, তখনও যেখানে যেতাম সেখানে লোকেরা আমাকে মনে রাখতো। আর সেই বন্ধুত্বটা কিন্তু এখনও মানে 20-25 বছর পরেও, 30 বছর পরেও সেই বন্ধুত্বগুলো রয়ে গেছে। এবং আমার মনে হয় যে আজকে চন্দ্রিমার সঞ্চালিকা চন্দ্রিমা সেটা হয়ে ওঠার যে দেখলাম, সেটাও আমার ভীষণ ভালো লাগছে। কারণ এটা একটা কিন্তু অ্যাডেড স্কিল সেট, যেটা আমার মানে মানে তোকে দেখাটাও যেহেতু অনেক বছর, সেটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর এই তোমার সরস্বতী পুজোর আবার ফিরে আসি, যেহেতু আমরা সামনেই পুজো, তো তোমাকে বলতে চাইছি যে তার পরবর্তীকালে তুমি আস্তে আস্তে বড় হলে এবং তোমার নিজস্ব স্টুডেন্টস, তোমার ডান্স, তোমার ক্যারিয়ার যখন আস্তে আস্তে তৈরি হচ্ছে, তারপর তোমার এই বাড়িতেই নিজের স্টুডেন্টস, এবং তার পরবর্তীকালে তুমি সরস্বতী পুজো নিজে করা, মায়ের সরস্বতী পুজো চলে গেল, তারপর তোমার নিজে শুরু হলো, সেই জার্নিটা কেমন ছিল? সেটা খুবই অদ্ভুত একটা জার্নি। কারণ সাফায়ারের সরস্বতী পুজোটা আমি শুরু করিনি। আচ্ছা, স্টুডেন্টরা নিজেরাই বোধহয় 2011 না 12 সালে, 12 সালে নিজেরাই বললো না আমরা নাচের স্কুল আমরা এটা করি, এবং সবাই নিজে খুব মাতামাতি করে শুরু করে দিল। কিন্তু খুব মজার ব্যাপার যে যারা শুরু করেছিল তারা কিন্তু এখন আর আমার সঙ্গে নেই, আমার দলে নেই। কিন্তু এই কাজটা যদি শুরু করেছি, আমি চালিয়ে গেছি। আমার একটা প্রবলেম যে কাজটা আমি শুরু করি আমি থামতে পারি না। তবে দেখতে দেখতে অনেক বছর আমারও হয়ে গেল সাফায়ারের সাথে, আমিও জড়িত। এই যে তোমার আস্তে আস্তে সাফায়ারের স্যাপটপ তৈরি হয় এবং স্যাপটপে সরস্বতী পুজোর জলসা, যেটা আমাদের সকলের বছরে মানে একটা ওয়েট থাকতো যে বছরে একবার এই সরস্বতী পুজোর জলসায় আমরা যাব এবং পারফর্ম করবো, সুদর্শনদা যদি একটু বলে গান গাইতে, এই যে একটা লোক বা হোয়াট এভার, এই যে একটা সেলিব্রেশন, এত লোক আসতেন সেখানে, এটা আমার কাছে মানে ভীষণ সুন্দর লাগতো। প্রত্যেক বছরই সাফায়ার ক্রিয়েশনস ডান্স কোম্পানি এই সরস্বতী পুজোর জলসা, এবং শুধু মানুষ নয়, মিডিয়া পুরো মুখিয়ে থাকতো তোমার এখানে আসার জন্য। তো এই ব্যাপারটা, এই যে গ্র্যান্ডার, এই যে একটা মানে সকলকে নিয়ে একটা হুলস্থুল এবং টক অফ দ্য টাউন হয়ে গেল, এটা তোমার মানে এটা ভালো, টক অফ দ্য টাউন ভালো সত্যি। মানে তখন জলসা যাদের ডাকিনি বা যে অনেক শিল্পীরা বন্ধুরা তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতো, মেসেঞ্জারে লিখতো যে আমায় কেন ডাকলে না, তা আবদার করতো আর কি। খুব ভালো স্মৃতি। আসলে পুজোটা শুরু হয় 12-তে, জলসা শুরু হয় মনে হয় 2015। আমরা পরপর 2020 অবধি করেছি, এবং আমাদের 2020-তে প্যান্ডেমিক আসার আগে শেষ গ্যাদারিং ছিল আমাদের বাড়িতে। এত লোক, মানে আমার এই ছাদে, আমরা যাবো ছাদে একটু পরে, আমার ছাদে প্রায় 200 লোক, এবং মানে কনসোলেট থেকে শুরু করে নৃত্যশিল্পী, মিউজিশিয়ান, সিঙ্গার্স, টেলিভিশন এবং ফিল্মের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা সবাই, এবং সবাই খুব ভালোবাসতো এবং মানে গাদাগাদি করে মানে মানে একসাথে জায়গা নেই সেখানে, কিন্তু অদ্ভুত সবাই আনন্দ করতো। এবং জলসা হচ্ছে না বলে অনেকেই আক্ষেপ, আফসোস, আমাকে কত লোক বলেছে জলসাটা তুমি কেন করছো না, জলসা কেন করছো না। আমার মনে হয় যে আমাদের হয়তো জলসাটা শুরু করা উচিত। আমারও তাই মনে হয়, একদম। আমরা তো ওয়েট করে থাকি কখন হবে। তো এই বছর আমার খুব ভালো লাগতো, তুমি একটা দেওয়ালি এবং দীপাবলি মিট আমরা যেটা করলাম বিজয় সম্মেলনী ছোট করে, কিন্তু সেটাও তো একটা খুব সুন্দর ফিল পাওয়া গেছে। আসলে তোমার যেটা হয়, তুমি যেটা বারবার বলছো যে মানুষকে নিয়ে তুমি থাকতে ভালোবাসো, আসলে মানুষই তো শেষ কথা, আমার তো সেটাই মনে হয়। আসলে হিউম্যান বন্ডিং আর হিউম্যানিটি, এই সম্পর্কগুলোই তো মানে দরকার, যেগুলো আমরা আমাদের টিকিয়ে রাখতে হবে। আমরা সেগুলো তো হারিয়ে ফেলছি। আমরা তো মনে করছি যে এই উৎসবগুলো শুধু একটা ছুতো এই সমস্ত উদযাপনের, কারণ কি এই উদযাপনের মধ্যে দিয়ে আমরা মানে মানুষের সম্পর্কের উদযাপন করছি, সেটা আমাদের করা উচিত, সেখানে আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমরা সেখানে আমরা হয়তো মানে আমরা মানে অনেক কিছু হারিয়ে ফেলছি তো, একদমই হারিয়ে ফেলছি, সেটাই আমি বলছি। এই যে তারপরে সরস্বতী পুজো খাওয়া দাওয়া, যেমন একটা বিশাল বড় খিচুড়ি খাওয়া, তারপরে এই কলেজে স্কুলে যেরকম আমাদের একটা কমন খিচুড়ি তৈরি হয়, এবং সেটা আর কি অপূর্ব স্বাদ আর কি। আর আমার মা যেহেতু এত ভালো রান্না করতেন, মায়ের সরস্বতী পুজো, এবং আমিও যদি ছোটোবেলা বলি আর কি, তো মায়ের সরস্বতী পুজো সেরকম অপূর্ব সুন্দর, স্পেশালি ওই খাওয়া দাওয়ার পার্টটা, তারপর নানা রকম ফল
ফল মিষ্টি, তারপর নানা রকম সন্দেশ, এইসব টেসব সব কিছু দেওয়া। তো পুরো ব্যাপারটাই আমার কাছে খুব মানে সরস্বতী পুজো এবং লক্ষ্মী পুজো এই দুটোই আসলে ছোটোবেলা থেকে আমরা দেখে বড় হয়েছি। এখন অবশ্য বাঙালি অনেক রকম পুজো করে, এবং সত্যি কথা বলতে কি বাঙালি সেই অর্থে এখন বাঙালি আছে কিনা সেটা নিয়েও আমার একটু সন্দেহ হয় এক এক সময়। তোমার কি মনে হয়, তেমন কিছু তোমার ফিল হচ্ছে? আমার কিন্তু হয় অনেক আমাদের সময়। বাঙালিয়ানাটা আমরা আস্তে আস্তে হারাচ্ছি এখন। এই কথা বলতে গেলে অনেকেই বলবে যে বাঙালিয়ানা মানে কি। আসলে মনে হয় যে আমাদের মানে জবে থেকে আমাদের বাঙালি বিয়েতে হলদিতে নাচা শুরু হয়েছে আর আমরা জরদৌজি পড়া শুরু করেছি, সেটা ব্যক্তিগত, মানে আমি এটা কাউকে অ্যাটাক করছি না। একদম আমরা বাঙালিয়ানা হারিয়েছি। এখন আমাকে বলতেই পারে যে তুমিও তো বাঙালির মতো নাচো না, তোমার নাচটা তো একদম আলাদা। কিন্তু আমার নাচের মধ্যেও আমার কাজের মধ্যেও কিন্তু কোথাও একটা ভেতরে কিন্তু একটা বাঙালিয়ানা আছে, কারণ আমি তো বাঙালি। সেই ডিএনএটা তো আমি অস্বীকার করতে পারি না, এবং সেটা আমার সমস্ত কাজে আমার এক্সপ্রেশনে সেটা থেকেই যাবে, সূক্ষ্মভাবেও থেকে যাবে। আমাদের সেই সূক্ষ্ম বাঙালিয়ানাটা আমরা হারিয়ে ফেলছি। আসলে এখন খুব দেখানো হয়ে গেছে, তো সবকিছু আমরা যাই করছি শুধু দেখাবার জন্য করছি। ইভেন পুজোও তো তাই, বিশ্বাসের বাইরে গিয়ে দেখানোর বাইরে। একদম একদম। তুমি দেখো না, আগে পুজো আমরা এভাবে সেলিব্রেট করতাম, এখন যেভাবে দুর্গাপূজা সেলিব্রেট হয় নানা রকম, এই যে জগদ্ধাত্রী নিয়ে এমন একটা হয়ে গেল যে এত বড় ঠাকুর বানানো হয়েছে যে ঠাকুর ব্যালেন্স হারিয়ে ঠাকুর পড়ে গেলেন। এই যে বিষয়টা, এই যে এটা কিন্তু কে কার থেকে বড়, এই টেন্ডেন্সিটা এখন মানুষের খুব বেশি। এবং প্রত্যেকটা পুজো কমিটি বলো যাই বলো না কেন, এখন পুরোটাই দেখনদারি বলে আমার পার্সোনালি মনে হয়। আমি তো ছোটোবেলার সেই পুজো, সেই সিম্পলিসিটি, সেটা কোথায় হারিয়ে গেছে। সিম্পলিসিটি হারাতে 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 এখন এমন একটা জায়গায় এসে পড়েছি, আমরা সিম্পলিসিটি টার্মটাই হয়তো আস্তে আস্তে ভুলে যাচ্ছি। তো এই একটা দুঃখের জায়গা। মানে আমার মনে হয় যে সিম্পলিসিটির বদলে এখন হয়ে গেছে টার্ম অ্যাম্বিগুইটি। যত আমরা মানে সবকিছু যত ঝাপসা করে দিতে পারবো, সবকিছু যত আবছা করে দিতে পারবো, তো সেখানে আই থিঙ্ক আমাদের এদিকে আমাদের বুঝতে হবে যে আমাদের আগামী প্রজন্মের জন্যে আমরা সরস্বতী পুজো হোক, দুর্গা পুজো হোক, এই সমস্ত যে আমাদের মানে রিচুয়ালসগুলো, আমাদের পার্বণগুলো, আমাদের এই জীবনের উদযাপনগুলো, তাদের কাছে কি মিনিং, তাদের কাছে কি তার মানে তারা কিভাবে সেটাকে দেখবে। শুধুই কি সেজেগুজে সেলফি তোলা, না একজন আরেকজনের সঙ্গে সত্যিকারের গল্প করা, আড্ডা মারা, এই যে আজকে যেন আমরা আড্ডা মারছি এখানে। তো এগুলোই আই থিঙ্ক ভাবার, এটাই আমাদের ভাবতে হবে। আমি চেষ্টা করি আমার একদম কুচো মানে 4 বছর 5 বছর থেকে শুরু করে একেবারে 50+, 60+, আমার যারা অনেক পুরনো ডান্সার, সবাইকে একত্রিত করে এই যে ইন্টারজেনারেশনাল যে একটা আদান প্রদান, এক্সচেঞ্জ, এটা যাতে হয় সেটা আমি বিশ্বাস করি, এটা করার চেষ্টা করি। অপূর্ব, এটা আমার ভীষণ ভালো লাগলো, এবং তোমার সাথে সেই জন্যই এত মিল আর কি, এত ভালোবাসি, তার এটাও কিন্তু একটা বিশাল বড় কারণ। স্যাপটপে না গেলে তো সাফায়ার ডান্স ক্রিয়েশন একদম কমপ্লিটই হয় না, এবং আমাদের সকলের খুব প্রিয় জায়গা। তো আমরা পরবর্তী আড্ডাটা স্যাপটপে দিই। অবশ্যই, একদম একবার সাজিয়ে রেখেছি আমার স্যাপটপ। ও লাভলি, থ্যাংক ইউ। এই যে এত বছরের কেরিয়ার তোমার, এত কিছু দেখলে তুমি, অনেক কিছু তো বলার থাকে, বলা হয়ে ওঠে না। আজকে একটু বলা হবে নাকি তেমন কিছু যেগুলো আমরা কোনোদিনও শুনিনি তোমার কাছ থেকে? এবং শুধু তাই নয়, আমরা নাচ নিয়ে, ডান্স নিয়ে, সব কিছু নিয়ে আমরা জানি সুদর্শন চক্রবর্তীর সব কিছু সবাই জানেন। এবং শুধু তুমি এত এত দেশ ঘুরেছো, প্রত্যেকেই মোটামুটি তোমার আর্ট ফর্ম নিয়ে তো বলার কিছু মানে নেই। আমরা মানুষ সুদর্শন চক্রবর্তীকে একটু জানার চেষ্টা করি। তুমি কি ভাবো যে তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে এই বয়সে তোমার কি মনে হয় যে সমাজ বা তুমি নিজে, পরিবর্তন, এই সব কিছু মিলিয়ে আর কি মানুষ সুদর্শন চক্রবর্তী কেমন সেটা তোর কি মনে হয়? তুই আমাকে 10 বছর চিনিস, তাই না? আমি সবাইকে বলি যে যারা দেখছে, যে যারা আমাকে শুধু খবরের কাগজে দেখে আর খুব ভালো ভালো পার্টিতে দেখে, ভালো ভালো জামা কাপড় পরে, তারা আসলে সুদর্শন চক্রবর্তীকে চেনেই না যতক্ষণ না সেই স্যাপটপে আসছে। যারা আমার রিহার্সাল দেখছে, ক্লাস দেখছে, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে যে পরিশ্রমটা করি, যে ঘামটা ঝরাই, যে প্রবলেমগুলো ফেস করি, মানে অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ ডান্সার, কোরিওগ্রাফার, অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ অর্গানাইজেশন লিডার, আসল মানুষটাকে চেনার জন্য সেগুলো সাক্ষী থাকতে হবে। আমি মূলত মনে করি যে মানে আমার মা বাবা
আমাদের খুব ছোট্ট যেটা হয় মিডল ক্লাস ফ্যামিলি, যে ভাই মানুষ হয়েছি, সেখানে আমরা কোনোদিন আমাদের বুঝতেই দেওয়া হতো না যে আমার বাবা এত বিরাট চাকরি করতো। ঠিক। মানে সেটা নিয়ে যে আলোচনার বিষয় হতে পারে, যখন এই ক্লাস আমি শুরু করি সাফায়ারে, আমার ছাত্রছাত্রীরা কেউ এমএলএ বা এমপির ছেলে মেয়ে কিনা, বা কাউন্সিলরের ছেলে বা মেয়ে কিনা, বা তার মা বা বাবা তার কত, মানে সে মার্সিডিজে আসছে না বিএমডাব্লিউতে আসছে না লোকাল ট্রেনে আসছে, সেটা নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করিনি, জিজ্ঞেসও করিনি। আমাকে পরে বলেছে, আরে তুমি ওকে চেন না, তোমার কাছে যাচ্ছে কে, তোমারই ছাত্র, তার বাবা এটা করে, তার মা এটা করে। তো আমার কাছে কি, আমি ওইভাবে মানুষই হইনি, তোমার ভ্যালু সিস্টেমটাই আলাদা। আই ফিল সেইখানের মূল্যবোধগুলো এখনের সময় একটু বেমানান হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমাকে মাঝে মাঝে মনে হবে একটু মানে বাবাজি টাইপ কথা বলছি, যে এত ভ্যালু সিস্টেম। আসলে কিন্তু আমি সেই দিক থেকে একটু ব্যাকডেটেড, মানে আমি খুব হয়তো মডার্ন পারফরমেন্সেস করছি, আমার পোশাক, আমার উপস্থাপনা মডার্ন, কিন্তু মডার্ন বলে কিন্তু স্বেচ্ছাচারিতা করি না। এবং সেই জায়গার থেকে আমি চেষ্টা করি এটা দেখতে যে আসল সুদর্শন চক্রবর্তী, যেটা কিনা 88 বা 90 সালে বা 92 সালে ছিল, হয়তো আমি ভেতর থেকে এখনো একই রয়ে গেছি। যেটা পাল্টেছে, যে অনেক হয়তো মুখোশের আড়াল আমাকে পড়তে হয়েছে, ধরতে হয়েছে, কারণ মানুষ সত্যি ভালোবাসে না, এখন তো আরো বেশি বাসছে না, কথা কথা রেগে যাচ্ছে, প্রচন্ড অ্যাগ্রেশন বেড়েছে মানুষের মধ্যে, কারো দোষ ধরা যাচ্ছে না, আর এখন যেটা জানে না সেটা করছে। তো ওটাও একটা সমস্যা, যে আমি যে সুদর্শন চক্রবর্তী হয়ে মানুষের বাইরের খোলসটা দেখে, তাকে আমি ভেতরটা অনেক সময় মানে চেনাতেই হয়তো মানে পারিনি বা পারবো না। আমরা কি কেউই মানুষ চিনি? আমার তো সেটা মনে হয় না। আমি তোমাকে এত বছর থেকে চিনি, ইনফ্যাক্ট আমি যখন থেকে তোমাকে চিনি সে সময় আমাকে কেউ চিনতো না, কিন্তু আমার কিন্তু কোনো এক্সপেকটেশন ছিল না যে আমি তোমার কাছে আসবো একটা এক্সপেকটেশন নিয়ে, যে সুদর্শন আমাকে হয়তো এই হেল্প করে দেবে, সেই করে দেবে, এখানে ডাকবে, সেখানে ডাকবে। ইনফ্যাক্ট আমার মনে হয় এত বছরের মধ্যে আমরা ওই সাফায়ার সরস্বতী পুজোর জলসাতে আমি পারফর্ম প্রথম করলাম তোমার ওখানে, এই ছাদেতেই, এখানেই। এবং তারপরে আমরা একটা প্রোডাকশনে তুমি আমাকে ডেকেছো। আমার মধ্যে তো ওই গিভ অ্যান্ড টেক ব্যাপারটাই নেই। এবার আজকাল তো বড্ড বেশি গিভ অ্যান্ড টেকে আমরা চলে যাচ্ছি, এই যে কিছু পেতে হবে, কিছু দিতে হবে, এই ব্যাপারটা তোমার মনে হচ্ছে না যে দিন দিন বাড়ছে? হ্যাঁ, মানে এটা এখানে বলবো যে আমি আমার নাচের দল বা সাফায়ারে আমি এতগুলো দেশ অনুষ্ঠান করেছি, অনেক সাহায্য অনেকের থেকে পেয়েছি, বন্ধুত্ব রয়ে গেছে প্রচুর বিদেশিদের সাথে, যারা কিনা ভারতকে ভালোবেসে, আমাকে ভালোবেসে 20-25 বছর ধরে আসছে, কাজ করছে। এবং এমন মানুষ অনেকেই তারা নেই। সঙ্গীত তারক একাডেমি চণ্ডীগড়ের চেয়ারম্যান সেক্রেটারি ছিলেন গুরুচরণ সিং চান্নি, বিখ্যাত নৃত্যশিল্পী পদ্মশ্রী আস্তাদ দেবু। অনেক সময় তারা আমাকে অনেক কিছু করে দিয়েছেন, তখন তাদের চিনিও না, তারা শুধু কাজ দেখে, কাজের নাম শুনে আমাকে বলেছে যে তোমাকে এই সাহায্যটা না করলে কাকে করব। তো সেখান থেকে দাঁড়িয়ে এখন মনে করি আজকে অনেকেই যখন ভাবে যে একটু পয়সা হয়েছে এবং সে তোমায় কিনে নিয়েছে, তার পার্টিতে না গেলে বা তার আমন্ত্রণে না গেলে বা তার এমন আমার সাথে হয়েছে যে কোনো এক ছবির নায়িকা নাচ জানে না, এবং আমি সেটা বলেছি যে আমি প্রোডাকশনকে বলেছি, নায়িকাকে নয়, যে নামটা শুনে কি আমি হয়তো পারবো কিনা জানি না এই কাজটা করতে, কারণ যে জানে না তাকে আমি কি করাবো। সেটা আমি অন্যভাবে বলেছি, বা বলি যে আমি থাকি না, আমি বিদেশে, কিন্তু সেটা হয়তো তারা বলেছে নায়িকাকে। এবং তারপরে সোশ্যাল গ্যাদারিংয়ে সেদিকে মুখ ঘুরিয়ে দিচ্ছে। আচ্ছা, তখন বুঝলাম যে এটা পছন্দ হচ্ছে না। মানে দেখ, তুই গান জানিস না, তোকে বললাম তুই ভীষণ ভালো গাইছিস, মানে যেটা জানে না সেটা করবে এবং তাকে বাহবা দিতেই হবে। এইটা যেন প্রচুর বেড়ে গেছে। আর এখন ওই যে বলি একটা অদ্ভুত পাইয়ে দেওয়ার ব্যাপার বেড়ে গেছে, যে আমি যে কাজটা করছি সেই কাজের জন্য আমি একটা স্বীকৃতি পাচ্ছি, একটা কাজ পাচ্ছি, তা নয়। আমি কাকে চিনি, কাকে জানি, আগেও ছিল না তা নয়, কিন্তু এটার মাত্রা ভীষণ একটা এমন জায়গায় চলে গেছে যে বুঝেই যাচ্ছি যে এই কাজটা সে পাচ্ছে, কিন্তু সে কাজের জন্য পাচ্ছে না, সে শুধু লবিবাজি
বা নেটওয়ার্কিং এর জন্য পাচ্ছে। এবং আজকাল দেখবি খুব নতুন টার্ম হয়েছে, অনুষ্ঠানের আগে নাকি ওই একটা টাইম দেওয়া হয়, সে লোকরা নেটওয়ার্ক করে, বুঝেছি, পিয়া। হ্যাঁ পিআর করে, নেটওয়ার্ক করে। শুধুই নেটওয়ার্ক পিআর করে একটা কাজ হয় আমি জানি না, আমি জানি না। এটা আমার জানার মানে আমার সাবজেক্টও নয়। আর একটা বিষয় হচ্ছে যে এই পিআর ব্যাপারটা নেই বলেই হয়তো আজকে চন্দ্রিমা ভট্টাচার্য এরকম একটা জায়গায় এতটা নিজে করা, এটাও আমার কাছে একটা বিশাল জায়গা বলা যায়। যে তুমি একটা সময় আমাকে খুব একজন ফেমাস ডান্স রিলেটেড একজন পার্সন, সে আমার অনুষ্ঠানে গেছে, গিয়ে বলেছে যে তুমি কথা কম বললেই ভালো হয় স্টেজে। তো সেটা আমার মাথায় ছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে অন্নচন্দ্রিমা যখন থেকে শুরু হলো, প্রত্যেক মানুষ আমাকে বলছে তোর কথা শুনতে এত ভালো লাগছে, তোর কথা এত এত পরিশীলিত হয়ে গেছে, এত ম্যাচিওর। শ্রাবণীদি এসেছিলেন আমার পডকাস্টে, এবং শ্রাবণীদি বলছে তুই কবে এত কথা শিখলি? আমি তো বললাম, তুমি বললে। আমি বেসিক্যালি দেখ তোর কত দোষ ধরি, কত সবসময়। এবং এখানে আমি এটা বলি যে শুধু চন্দ্রিমার দোষ ধরি তা নয়, আমি আমার নিজের প্রতি ত্রুটি দোষ ধরি। আমার অনুষ্ঠানে যখন প্রচুর লোকে ভীষণ ভালো বলে, আমি চেষ্টা করি সেখান থেকে ফিল্টার করা, আমার খুদ নিজে বের করি। কারণ অনেক সময় আমি আমার ছেলেমেয়েদের বলি, আমার যারা ডান্সার স্টুডেন্টসে, যে আমাদের লোকজন কমে গেছে চারপাশে যারা কিনা আমাদের খুদ ধরবে, ভুল ধরিয়ে দেবে। কারণ লোকজন চাইছে তুমি ভুলটা করো, তুমি গাড্ডায় পড়ো, তুমি হোঁচটটা খাও। গাইডেন্স দেওয়ার লোকজন কমে গেছে একদম। আর এটা একটা বিশাল বড় আই থিঙ্ক ভাবার বিষয় যে আমাদের ইনার সার্কেলটা কিভাবে তৈরি করব। আমাদের একটা এমন সার্কেল তৈরি করতে হবে যেখানে কিনা আমরা সঠিক গাইডেন্স পাবো, চাওয়া পাওয়াটা কমবে, আর যেখানে নেগেটিভ এনার্জিটা কম থাকবে, টক্সিসিটি কম থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট। তোমার এই কন্টেম্পোরারি ডান্স ফর্ম, এটা অদ্ভুত একটা ডান্স ফর্ম, আমরা জেনারেলি যা দেখি না, এটা তোমার মাথায় কিভাবে এলো? এই নামটা খুব ভালো লাগলো আমার, অদ্ভুত। মানে কারণ অদ্ভুত বিভিন্ন অদ্ভুতা, মানে এই যে খুব অদ্ভুত ছিল। এখন যে ঘরে ঘরে কন্টেম্পোরারি, মানে গ্রামে গ্রামে, জেলায় জেলায় নাচা স্কুল মানেই একটা কন্টেম্পোরারি নামটা দিতেই হবে। আমাদের সময় যখন শুরু করেছিলাম, সেটা স্বীকার করুক না করুক, আমি এটা বলবই যে যে কন্টেম্পোরারি লোকে এখন দেখছে সেটা কলকাতা শহরে কিন্তু আমরাই শুরু করেছিলাম। এবং সেটা অনেকে হয়তো মানবে না এখন, আমারই হয়তো দল থেকে বেরিয়ে গিয়ে ছাত্রছাত্রী যারা করছে তারা হয়তো আমাকেও মানবে না, তাতে আমার কেউ যায় আসে না। কিন্তু শুরুটা আমরাই করেছিলাম, যেগুলো করেছি সেগুলো করতেই হবে, বলতেই হবে। কন্টেম্পোরারি আমি যখন শুরু করেছিলাম, মাথায় এটাই এসেছিল, একদিকে ছিল রবীন্দ্র নৃত্য, উদয়শঙ্কর ডান্স স্টাইল, অন্যদিকে নরেন্দ্র শর্মা ডান্স ফর্ম, যেটা অদ্ভুত ছবির ওপর বেসড, যেটা পরে আমি জানতে পারলাম একটা অদ্ভুত অ্যাবস্ট্রাকশন। সেই সঙ্গে রঞ্জাবতী এবং মঞ্জুতি চাকি সরকারের ওরকম একটা নৃত্য বিন্যাস। সেখান থেকে ভাবতাম যে আমার নিজের কখন এরকম একটা অন্যরকম একটা স্টাইল হবে, ব্যতিক্রমী একটা স্টাইল হবে। খুব ভেবে চিন্তে করিনি, নিউজ করার জন্য করিনি, কিন্তু এই অন্বেষণটা ছিল একটা অদ্ভুত রকমের একটা যাত্রাপথ বলবো, যেখানে ভাঙা গড়া, ফিরে দেখা, বিভিন্ন ডান্স ফর্মকে নিয়ে কাজ করার চেষ্টা। এবং আমার তখন পোস্টার বয়ে যে ছেলেটার মেয়ে ছিল, দিব্যেন্দু আর পারমিতা, ওরা দুজনেই কিন্তু নন ডান্সার, একজন অ্যাথলেটিক্স থেকে, একজন যোগা থেকে। তো আমি এমন সাদা পাতা পেয়েছিলাম যে আমি ওদের বডি নিয়ে নানান রকমের পরীক্ষা নিরীক্ষা করতে পারতাম, কোনো ব্যাগেজ ছিল না কোনো অন্য নাচের। তো সেটা আমার বড় সুবিধা হয়েছিল, কিন্তু তাতে আমার অনেক কথাও শুনতে হয়েছিল, প্রচুর। এটাই বলছি যে এত, এই যে তোমার পুরো জার্নিটা, এত ডিফিকাল্টিস, এত কিছু, এত কথা, সেগুলো তুমি কি করে হ্যান্ডেল করলে? তুমি কোনো সময় লোনলি ফিল করো, বা লোনলিনেসটা তোমার এই ফর্মে, ডান্স ফর্মে বা তোমার আর্ট ফর্মে একটা ডিপেন্ড করে কি? আমি তো ফিল করি যে এই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা সবাই লোনলি। তো অনেকেই বলে যে তুমি কোনো পার্টনার নাওনি বা কোনো তোমার সংসার করনি, তুমি একা। আমি তো বলি যারা সংসার করছে তারাও একা, সেই জন্য এটা নিয়ে আর ভাবি না। লোনলিনেসটা ছিল অদ্ভুত ভাবে যে আমার দল খুব স্ট্রং ছিল, ছেলেমেয়েরা ছিল আর বন্ধুর মতন, মোটামুটি একই বয়সের বলতে গেলে। একসাথে আমরা মানে কোমর বেঁধে লড়াইটা লড়েছি। হ্যাঁ, আর একসাথে কোমর বেঁধে লড়াই, মানে সবাই তো লোনলি আমরা। কিন্তু আমার যেটা সুবিধা হয়েছে যে আমার দল খুব স্ট্রং ছিল বলছে, কারণ অনেকেই তারা নাচ করছে না,
কিন্তু শুরু যখন করেছিলাম তারা ওই বিশ্বাসে ছিল যে এটা একটা ডান্স ফর্ম, একটা নতুন কিছু করছি, এবং সেই বিশ্বাসে আমরা মানে কোমর বেঁধে আমরা লড়াই লড়েছি, কারণ তখন সোশ্যাল মিডিয়ার যুগ নয়। তো তখন মানে যারা কিনা অনেক নাম করা গুরু বা নাচের ঘরানা থেকে বিলং করেছে, তারা এই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমিতে তাদের নাচের ভিডিও নিয়ে গিয়ে দেখিয়ে বলতো কি তারা এই নাচটা কত ভালো করছে, আমরা কত খারাপ করছি। আচ্ছা। এবং অদ্ভুতভাবে তারা বারবারই মানে কলকাতার হলে আমাকে ব্যান করেছে বা সরকারি অনুষ্ঠানে ব্যান করেছে, কিন্তু অদ্ভুতভাবে আমি কলকাতার বাইরের মানুষ থেকে অনেক বেশি মানে আমি অনেক বেশি কোঅপারেশন, অনেক বেশি সাপোর্ট পেয়েছি। এবং যেটা মানে সেটা দিল্লি হোক, আগ্রা হোক, বম্বে হোক, চেন্নাই, অনিতা রত্নম বিখ্যাত ডান্সার আমাদের আদার ফেস্টিভ্যালে 25 বছর আগে ডেকেছিল। ওদের ফেস্টিভ্যালটা তখন একমাত্র মডার্ন ডান্স ফেস্টিভ্যাল ছিল ইন্ডিয়ার। তো এত সাহায্য বাইরের থেকে পেয়েছি যে আমি যে আমার শহরে কিছু মানুষের মধ্যে ডান্সার, পার্টিকুলারলি ডান্সাররাই ডান্সারের সূত্র হয় তো সব জায়গাতে, তো আমার শহরের ডান্সারের থেকে যে আমি যে মানে আমি যে কোনো সাপোর্ট পাইনি সেটা আমার গায়েই লাগেনি। আমি যেখানে মানে উপেক্ষিত ছিলাম সেটা আমার গায়েই লাগেনি, কারণ আমি বাইরের থেকে এত সাপোর্ট পেয়েছি। আমার মনে হয় কাউকে এভাবে আটকানো যায় না, যার যা ট্যালেন্ট, যার যা হওয়ার, যার কাছে যতটুকুন চামচে সেই ফিডটা পাবে, যেটুকু খাওয়ার সেটা সবাই পাবে, আমার এটা বিশ্বাস। কারণ আমরা কিন্তু এই বিশ্বাসেই বাঁচি যে আমার যতটুকুন পাওয়ার এই পোর্শনটা কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তো সেই বিশ্বাসে আমিও বাঁচি। তোমাকে একটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা, সেটা হচ্ছে সেক্সুয়ালিটি। আমরা সকলেই জানি তোমার সেক্সুয়ালিটি সম্পর্কে, এবং তুমি কবে থেকে এই ডিফারেন্সটা, তুমি যে একটু অন্যদের থেকে আলাদা সেটা বুঝতে পারলে, নাম্বার 1। আর নাম্বার 2, মনে হয় আমার যে এই অর্ধ নারীশ্বর আমরা একটা কথা আছে আমাদের মাইথোলজিতে, সেখানে দাঁড়িয়ে যে কোনো মানুষের কিন্তু পুরুষ সত্তা এবং নারী সত্তা দুটো একসাথে সাইমেন্টেনিয়াসলি চলে, এবং পুরুষ এবং নারী মিলিয়ে কিন্তু একজন মানুষ হয়। আমরা মানুষের কথা বলতে ভুলে যাচ্ছি আস্তে আস্তে। আমরা কিন্তু খুব ডিফারেন্সিয়েট করে ফেলছি সেক্সুয়ালিটি নিয়ে, জেন্ডার নিয়ে, এলজিবিটি, মানে হোয়াট নট অল দ্য টার্মস আই ইভেন ক্যান নট রিমেম্বার। তো এই যে বিষয়গুলো যত দিন যাচ্ছে, মানুষ এটাও কি একটা মানে শো পিস, মানে এটা একটা শো কজ, এটা একটা মানে দেখানোর জায়গা তৈরি হয়েছে, নাকি এই যে তুমি প্রোগ্রেসিভ ফ্যামিলি থেকে এসছো দেখে তোমার হয়তো এই বিষয়টা মাথায় অতটা থাকবে না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক রকম ডিফিকাল্টিস। তো এই ডিফিকাল্টিস নিয়ে তো কেউ কিছু খুব একটা বলে না, কিন্তু বলে যেটা সেটা হচ্ছে যে অনেক বেশি ফ্লাশ করে ব্যাপারটাকে, যে আমরা এরকম একটা কমন টার্মসে বিলং করি বা এরকম একটা ক্যাটাগরিতে বিলং করি। না, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে না, আজকাল সব কিছু হয়ে গেছে মানে দেখানোর জন্য বেশি একটা এক্সিবিশন। যেরকম বললাম যে মানে কন্টেম্পোরারি ডান্স জানুক না জানুক, সে কন্টেম্পোরারি ডান্স শেখাচ্ছে বা করছে, কস্টিউমটা পরে ফেললেই হলো, সেটা কিন্তু ক্লাসিক্যালেও এখন। আমাকে পুরুলিয়ার ছৌ ডান্সাররা বলেছে যে এখন শুধু মুখোশ পরে ফেললেই একজন ছৌ ডান্সার হয়ে যাচ্ছে। তো এলজিবিটি কিউটাও খুব অদ্ভুতভাবে, যে যখন এই LGBTQ++ এই পুরো টার্মটাই ছিল না, আজ থেকে এত বছর আগে আমি 96 সালে আমি দ্য এলিয়েন ফ্লাওয়ার বলে ভারতবর্ষের প্রথম প্রোডাকশন করি, যেটা কিনা সেম জেন্ডার লাভ বা সমকামিতা নিয়ে। এবং সেই প্রোডাকশনটা নিয়ে আমি সরকারি অনুষ্ঠানে করতে গেছি সেটা ভারতবর্ষে, এবং পুরী বিচ ফেস্টিভ্যালে, পরবর্তী সময়ে ওটা আমি ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ইন ইটালি সেখানে করি, আমি অস্ট্রেলিয়াতে করি। এত বছর আগে যখন কিনা 377 ছিল, মানে হোমোসেক্সুয়ালিটি ওয়াজ এ ক্রাইম, তখন দুটো ছেলে স্টেজে চুমু খাচ্ছে আর পারফরমেন্স হচ্ছে, এবং টিকিট কেটে লোকে দেখছে, সেটা গিরিশ মঞ্চের মতন হলে বা মধুসূদন মঞ্চের মতন হলে, সেখানে কিনা টিকিট কেটে লম্বা লাইন বিজন সেতু অবধি চলে যাচ্ছে, সেটা লোকে দেখছে। তখন কিন্তু এটা ভেবে করিনি যে আমি নিউজ করব। আমার কাছে ছিল যে নাচের একটা পাওয়ার আছে, পাওয়ার অফ কমিউনিকেশন, যেটা সিনেমা থিয়েটার সেটা আছে, নাচও ইকুয়ালি স্ট্রং। তো নাচের ওই পাওয়ারটা, একটা কমিউনিকেশনের একটা মাধ্যম আমি ব্যবহার করব, যেখানে আমি যে কথাগুলো বলা হয় না, সেই না বলা কথাগুলো বলবো, তুমি নাচের মাধ্যমে সেটা দেখা। হ্যাঁ, কিন্তু এখন যেটা হয়েছে যে বিশ্বাসের বাইরেও লোকজনরা কাজ করছে, যে অনেক সময় মানে একটা অদ্ভুত রকমের মানে একটা এক্সিবিশন, আমি একটা খুব সুন্দর সেজগুজে কিছু একটা করলাম, এবং সেটাই আমার
মানে আমার জেন্ডার ওরিয়েন্টেশন, আমার সেক্সুয়ালিটি, ওটাই আমার কোয়ালিফিকেশন হয়ে দাঁড়াচ্ছে। ঠিক। আমি সবসময় বিশ্বাস করি, এবং আমার সাফায়ারও আমার জন্য ছেলে মেয়ে সবাই সমান, এলজিবিটি কিউ সবাই সমান, সবার জন্য এক ক্লাস। সেই সময় আমাদের ইউনিসেক্স ইউনিজেন্ডার কস্টিউম ছিল, এখনো আমাদের যে ক্লাসটা সবার জন্য সমান রুলস। এবং আমার সবসময় মনে হয়েছে যে তখনই তোমার এম্পাওয়ারমেন্ট হবে যখন তোমার সেক্সুয়ালিটি আর জেন্ডারটা তোমার কোয়ালিফিকেশন হবে না। মানে আই ডোন্ট ওয়ান্ট টু বি নোন অ্যাজ এ গে কোরিওগ্রাফার অর এলজিবিটিকিউ প্লাস কোরিওগ্রাফার, আই ওয়ান্ট টু বি এ মেইন স্ট্রিম কোরিওগ্রাফার। তবেই তুমি মেইন স্ট্রিম, তবেই আলাদা করে আমি ওয়াটার টাইট কম্পার্টমেন্ট বা ব্র্যাকেট আমি করতে পারি বা করতে চাই না। এবং সেটাই শিক্ষা আমি আমার ছেলে মেয়েদের, আমি আমার এই সাফায়ারে সবসময় দিয়ে এসেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে মানুষ হওয়াটা এবং মানুষ ভাবাটা মানুষকে, সেটা সব থেকে বেশি জরুরি বলে আমার মনে হয়। Absolutely, I think, see, I feel your gender sexuality of course is important, এটা তোমার অভিব্যক্তি, কিন্তু সেই সঙ্গে তোমার আইডেন্টিটিটা কিন্তু, তোমার পরিচয় কিন্তু তোমার কোয়ালিফিকেশনে। তাই যখন কেউ আমাদের এলজিবিটি কমিউনিটি থেকে কেউ লয়ার হচ্ছে, কেউ এমপি হচ্ছে, কেউ ডক্টর, কেউ রকেট সায়েন্স পড়ছে, I feel so proud. I feel proud for every one of them. সেটাই আমার প্রাইড। আমার সেই জায়গায় আমার প্রাইড কিন্তু একটা পার্টিকুলার শুধু মার্চ করে শহরে একটা বড় একটা মিছিল করে না। একদমই, হ্যাঁ, সেটা আবার এত বেশি দেখতে পাই আজকাল, আবার সেটা একটু অদ্ভুত লাগে আর একটু অসুবিধা হয় আর কি অ্যাকসেপ্ট করতে অনেক সময়। তবে আরেকটা জিনিস আমি বলবো সাথে সাথে, তুমি ক্যারি ফরওয়ার্ড করছো কী করে? এই যে তুমি যেভাবে তৈরি হয়েছো, বা তোমার যে থট প্রসেস, তোমার ডান্স, তোমার সব কিছু মিলিয়ে যে তোমার কি পরবর্তীকালে তুমি কাউকে কি সেই লেগাসিটা দিতে পারবে বলে তোমার ধারণা? লিগেসি শব্দটা না ওভাররেটেড, ওভার এস্টিমেটেড। একটা সময় আসবে হয়তো যেখানে অনেক বড় বড় আইকনকে মানুষ ভুলে যাবে। ঠিক। কজন মনে রেখেছে রবি ঘোষকে? কজন মনে রাখবে ছায়াদেবীকে? যারা পদ্মশ্রী পদ্মভূষণ অ্যাওয়ার্ড উইনিং ডান্সার্স, তাদের ছেলেমেয়েরা লিগেসি ধরে রাখতে পারছে না। এবং সেটা আই ফিল এ ব্যাগেজ। আই ফিল লিগেসি ক্যান বি এ ব্যাগেজ, ইট ক্যান বি এ বার্ডেন। আমার কাছে লিগেসি সেটাই হবে যখন ছেলেমেয়েরা আমার ঘরানাকে টেনে নিয়ে যাবে না, বরং বারবার নিজেদের আবিষ্কার করবে, সেটা সাফায়ার হোক, সাফায়ারের বাইরে হোক। এই নিজেকে আবিষ্কার করার মধ্যে আমার লিগেসি সার্থকতা। ওটাকে একটা পচা নর্দমায় যাতে আমার সাফায়ারের ডান্স ফর্ম পরিণত না হয় আজ থেকে 20 বছর পর, 50 বছর পর। আমি যতটুকু ধরিয়ে যাব সেই শিকড়টা, সেই ডিএনএটা থেকে যাবে, সেটাই হবে আসল লিগেসি। খুব সুন্দর বললে তুমি। এবং আমি আমি প্রচুর ইন্টারভিউ শুনি। রিসেন্টলি আমি একজন অ্যাক্টরের ইন্টারভিউ শুনছিলাম, বলছি যে আপনি মরে যাওয়ার পরে বা আপনার ডেথ হওয়ার পরে আপনি চান যে আপনাকে কিভাবে মানুষ মনে রাখে। বলছে আমি একদমই চাই না মানুষ আমাকে মনে রাখুক, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমাকে মানুষ মনে রাখুক। এবং আমি মারা যাওয়ার পরে আমি তো জানি না, যখন আমি ওই পৃথিবীটা দেখিনি, মারা যাওয়ার পরে আমার কি হয় আমি যখন জানি না, তখন আমার সেটা ধরে রাখা না রাখার কোনো কিছু ম্যাটার করে না আমার জন্য। এবং সে খুব বড় মাপের একজন অভিনেতা, এত সুন্দর লাগলো। সবাই আমরা কিন্তু ধরে রাখতে চাই না যে আমি চলে গেলে আমার এটা কি হবে, আমার ওটা কি হবে, আমার মা। আর এটা আই থিঙ্ক এটা একটা আমাদের উপরও একটা মেন্টাল চাপ, মানে একটা সাইকোলজিক্যাল ক্রাইসিস। কে ধরে কে রাখবে? সময় ধরে রাখার, যেটা ধরে রাখবে, যেটা বেরিয়ে যাবে, যেটা থেকে যাবে। আর দ্বিতীয়ত আমি মনে করি আমি সেই চাপটা আমার ছেলে মেয়েদের উপর দিতে চাই না। আর সেটা আমার মনে হয় আমাদের সবাইকে সুস্থ রাখবে। যেটা চক্র চলার ঠিক চলবে, কালান্তরে সেটা চলবে। অনেকক্ষণ ধরে আমরা অনেক বিষয় আলোচনা করলাম, অনেক আড্ডা হলো। বাঙালির আড্ডা তো চলতেই থাকে, কিন্তু একটু পেট পুজোও তো দরকার। চলো নিচে যাই। চল চল চল। অন্নচন্দ্রিমায় একটা বিশাল বড় পার্ট হচ্ছে খাওয়া দাওয়া। আমি সবসময় বলছি যে অন্নচন্দ্রিমা কিন্তু নর্মাল পডকাস্ট নয়, এটা একটা ঘরোয়া আড্ডা এবং খাওয়া দাওয়ার একটা জায়গা। আমি যেন রান্না করতে খুব ভালোবাসি, তুমি খেতে খুব ভালোবাসো। আমার তো সবসময় মানে তোর রান্না খেতে দারুণ লাগে, এবং মানে সবসময় তোকে মানে আবদার থাকে, যদি আমি আসছি কিছু রাঁধবি। একদম। এবং তুইও খাওয়াতে ভালোবাসি। এবং তুমি যেটা বলছো, আজকে তুমি যে জায়গায় বসে আছো, এটা তোমার মায়ের ডাইনিং টেবিল, এবং তুমি ছোটবেলা থেকে সেখানে খেয়েছো। একদম। এই ইনফরমেশন আমার জানা ছিল না। এই যে তুমি যে চেয়ারে তুই বসে আছিস, যে জায়গায় তুই বসে আছিস, আমার মাকে শেষ দেখা
শেষ রাতের খাবারটা এখানেই বসে মা খেয়েছিল। তো তাই আমার এই প্রত্যেকটা ফার্নিচার, আমার আসবাব বাড়িতে যা যা দেখছিস, সেটা শুধু আসবাব বা ফার্নিচার নয়, প্রত্যেকটা একটা ইমোশন। আর সেটা আমি চেষ্টা করি মানে মানে ধরে রাখতে আর কি, মানে আমি ওটা ফেলে দিতে পারি না। আমার মায়ের ইউজ করা ড্রেসিং টেবিল, বাবার জামা কাপড়, আমার দিদির শাড়ি, আমার সবই রয়েছে, মানে সবকিছু আমি মানে জাস্ট ফেলে দিতে পারছি না। মানে ওটা একটা, এই যে তুমি বলছো যে মানুষ, হিউম্যানিটি, কমিউনিকেশন, এটাও কিন্তু একটা পার্ট, যে রান্না করে খাওয়ানো। এবং আমি কিন্তু এখনো মেনটেন করছি মানুষকে রান্না করে আমি তো বলছি যে আমি ছোটবেলাতে থেকে দেখে আসছি যে বাড়ি থেকে অতিথি এলো মানে বাড়িতে কিছু না কিছু রান্না হবে। এবং আমি এটা দেখেছি এখনো যারা বাড়িতে রান্না করে কিছু মানে খাওয়ায়, তার মধ্যে কিন্তু এফোর্ট, ভালোবাসা সবকিছু রয়েছে। এই যে সবকিছু মানে মানে কৃত্রিম হতে 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 মেকি হতে হতে শুধু দেখানোর হতে হতে এটাও চলে যাচ্ছে যে কেউ এলে সঙ্গে সঙ্গে আমরা একটু সুইগি করে দিলাম, অ্যাপ থেকে খাবার নিয়ে চলে এলাম। কারণ কি এই রান্নার মধ্যে কিন্তু তোর এনার্জি, তোর ভালোবাসা সবকিছু জড়িত রয়েছে। আই থিঙ্ক এই যে এক্সচেঞ্জ অফ এনার্জি, এটা তো বড় জিনিস, এটা সবথেকে বড়। আমার দেখি দারুণ লাগছে। আজকে অন্নচন্দ্রিমা যেহেতু মানে আমার কিচেনে তো নয়, তাই আমি তোমার জন্য বানিয়েও নিয়ে এসেছি। এটা হচ্ছে তোমার একটুখানি, আর সামনেই সরস্বতী পুজো আসছে, বুঝতেই পারছো, সেই আবহটা রয়েছে। একটা বাসন্তী পোলাও অল্প করে, আর যেহেতু নিরামিষ আমি চেষ্টা করেছি একটু পনির তোমার জন্য বানাতে। আই হোপ ইউ লাইক ইট, কারণ ভীষণ মানে অন্যরকম একটা মানে ইয়ে আর কি, দারুণ। তুমি টেস্ট করো। আমি তো থাকতেই পারছি না, আমি অলরেডি মানে খাবার শুরু করে দিচ্ছি। মানে আর আমার তো অলরেডি তোর রান্না দারুণ লাগে সবসময়। আর তোমার তো সেই আমাদের পিঠে বানানো, বিহু উৎসব সবই তো হয়। দারুণ, ভীষণ ভালো। থ্যাংক ইউ। এই যে তুমি এই টেবিলে বসে আমি তোমাকে সার্ভ করছি, তুমি খাচ্ছ, এবং একটা সময় তোমার মা তোমাকে এভাবে সার্ভ করতেন, এটা ভীষণ একটা অন্যরকম মনে হচ্ছে। আমার পার্সোনালি কিন্তু একটা আলাদা ফিলিংস হচ্ছে। এবং কথাতেই বলে যে প্রত্যেক নারীর সাথে, মানে নারীর ভেতরে একজন মা থাকে, মা হোক বা না হোক। তোর মধ্যে তো আছে, তোর মধ্যে মা বাবা আছে। আমার নামই তো চন্দ্রিমা। আমার মধ্যে লোকজন বলে আমার মা ভাব আছে, কারণ কি আমার কাছে এত ছেলে মেয়ে মানুষ হয়, মানে আমার নিজের ছেলে মেয়ে তারা আমার পরিবারের থেকে কম নয়, মানে আমার ডান্সাররা, আমার স্টুডেন্টরাই আমার সন্তানের মতো। তাই আমাকে কেউ কেউ বলে বাবা, মা, জেঠিমা, অনেক নামে আমাকে ডাকে। ঠিক, আমার মধ্যেও আছে এই জিনিসটা। তো এই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আর এই তুমি এই সাফায়ার যখন পরবর্তীকালে হলো, তোমার বাড়িতেই তো প্রচুর স্টুডেন্টরা এসে থাকে, খায়, তোমার কিচেন সবসময় অনেক কিছু জিনিস তৈরি করা, বানানো, এবং বিভিন্ন লোক এসে এসে খাচ্ছে যে ব্যাপার। আমি এটাই বলি সবসময় আমার যারা রান্না করে, যারা নিচে, যে আমাদের যেন সবসময় অন্ন বাড়ত্ব থাকে, কেউ যেন অভুক্ত না থাকে, কারণ কেউ অভুক্ত না যায়। কারণ আমার অনেক ছেলেমেয়েরা আসে, তারা দূর দূর থেকে আসে, তারা এখানে থাকে, খায়। তাই একটা সময় যখন এই টেবিলেই বসে খাওয়া দাওয়া হতো আমাদের পরিবারের, আমার মা বাড়িতে পিঁড়ি পেতে খাওয়া হতো 100 জনের শিলংয়ে। তুই জানিস আমি শিলং মা বাড়ি, তো সেখান থেকে যখন দেখি মা বাড়ি ভেঙে গেল, ছোট ছোট ঘরে চলে গেল তারা, এবং পরবর্তী মা বাড়িটাই রইলো না, এবং আমার বাড়িতেও সবাই চলে গেল, আমি একা হয়ে গেলাম। কিন্তু আসলে আমার ছাত্রছাত্রী, আমার ডান্সারদেরকে আমার পরিবার বানিয়ে দিলাম। তাই আমি হয়তো ওই টেবিলে বসে একা খাই এখন, কিন্তু এই বাড়িতে প্রচুর লোকেরা আসে, থাকে, এবং সবার জন্য রান্না হয়। কি সুন্দর। এবং তুমি সবসময় আমাকে বলো যে থেকে যায়, যে মানে তোমার বাড়িতে কোনো হেজিটেশন নেই, যে আসুক না কেন, তোমার স্টুডেন্টসরা তো ভীষণ রকমভাবে নিজেদের বাড়ি মনে করে, এটা আমি নিজেই দেখেছি। তো এই কমফোর্টটা তুমি যে দিতে পেরেছো তোমার স্টুডেন্টসদেরকে, এটা কিন্তু আজকাল একদম পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু সেটাও একটা বলবো যে এখানে একটা ভীষণ মানে সময়ে একটা এমন ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছে যে আমার আগে অবারিত দ্বার ছিল, এখনো আছে। আমার প্রত্যেকটা ঘরে আমার নাচের দল, তার ছেলেমেয়েরা আসতে পারে, যেতে পারে, বিচরণ করতে পারে, কোনো বাধা নেই। কিন্তু এখন এই নতুন যুগে এত নানান ল চলে এসছে, উমেন্স হ্যারাসমেন্ট অ্যাক্ট চলে এসছে, পস্কো চলে এসছে, এবং সত্যি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট মনে করেছি। কিন্তু আমার তো বাড়িতে আমার ইনস্টিটিউশন, আমি তো বাড়িটাকে আলাদা করে ভাগ করে উঠতে পারিনি এখনো, যে এই ঘরে তুমি ঢুকতে পারবে না, এখানে একা যেতে পারবে না। তো এখন যেটা মনে হয় যে অনেক ভীষণ বেশি দায়িত্ব, মানে আমার একার পক্ষে এত দায়িত্ব নেওয়া, আর বিশাল ছেলে মেয়েদের উপরে নজরদারি রাখা। কারণ একটা ব্যাপার সবসময় হয়ে এসছে, নাচ তো, নাচ মানে একটা
একটা সম্পর্ক স্থাপন, একটা 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 মানে ছেলে হোক মেয়ে হোক তাদের মধ্যে একটা অদ্ভুত রকমের একটা মানে একটা কানেকশন তৈরি হয়। এবং আমি প্রচুর রিলেশনশিপ দেখেছি, অনেক সম্পর্ক, অনেক প্রেম দেখেছি, তাদের সেটার মানে হওয়া দেখেছি, ভাঙা দেখেছি, সব এই বাড়িতে। কিন্তু সেগুলো না কোথাও নিজের মতন করে মানে সন্তানের মতন তাদের শাসন করে মানিয়ে নিয়ে চলে উঠতে পেরেছি। এখন যেন মনে হয় যে এই যারা সন্তান যাদের ভাবছি, যাদেরকে না নিজের ছেলে মেয়েদের মতন ভাবছি, বাড়ি খুলে দিয়েছি, তারা হয়তো আমাকে আর সেভাবে তাদের অভিভাবক ভাবতে পারছে না। এবং সেটা একটা বিশাল আমার মনে হয় যে জায়গা, যে এত লিগ্যালিটির মধ্যে আমি আমার নিজেরটা স্বার্থ দেখবো না অন্যদের ভালো করতে গিয়ে আমি আবার অন্যদের দোষে নিজে দোষী হয়ে যাব। এবং আজকাল তো দোষী করতে 2 মিনিট লাগে। একদমই এখন তো সোশ্যাল মিডিয়াতেই সবার মানে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাচ্ছে। এই যে প্রত্যেকটা কাজের পিছনে এত এত এফোর্টস থাকে, এত কিছু চিন্তা করতে হয় আজকাল, তুমি যেটা বলছো আগে যেটা হতো না, এখন দিন দিন কমপ্লিকেসি বাড়ছে প্রত্যেকের জীবনে আমাদের, এবং তারপরে তোমার এটার আফটার এফেক্ট সাফায়ারেও পড়ছে এবং তোমার লাইফে এবং প্রত্যেকের লাইফে। তো আমরা কিন্তু খুব সহজেই জাজমেন্টাল হয়ে যাচ্ছি আজকাল। আমরা যে কোনো কিছু বাইরে থেকে দেখে মানুষটাকে জাজ করে ফেলি, পুরো অর্গানাইজেশনকে জাজ করে ফেলি। এই ব্যাপারটা তো মানে দিন দিন বাড়ছে এবং এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। মানে পুরো পরিস্থিতিকে জাজ করছি আমরা জাজ করতে শিখছি। মানে আমরা শুধুই মানে কাটাচাড়া করতে শিখেছি এখন মনে হয় যে। এবং আমরা মনে হয় যে শাসন এবং অনুশাসন এই দুটো শব্দ তো খুব গুরুত্বপূর্ণ। এই দুটোর মধ্যে আমরা গুলিয়ে ফেলেছি। মানে একটা অর্গানাইজেশন চালাতে যে একটা অনুশাসন লাগে, তার মধ্যে শাসনটা যে অলরেডি রয়েছে ঢোকানো, সেগুলো আজকাল ছেলেমেয়েরা নিতে পারে না হয়তো। এবং সেটা খুব একটা একটা সমস্যার জায়গার দিকে আমরা এগোচ্ছি। এবার চলো তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করে অনেক খাবার স্যাপটাপে গিয়ে একটু বসি, কারণ এত অপূর্ব আজকে দেখেছো তো, ছাদটা এত সুন্দর, সেখানে আমার বারবার মনে হয় ফিরে যায়। একদম। আর এবার তোকে ওখানে গান শোনাতে হবে কিন্তু। একদম একদম, আমি রাজি। তো আমাদের আড্ডা প্রায় শেষের পথে, এবং তোমার প্রচুর খেয়েছি। খাওয়ার পরে যা হয় আমাদের একটুখানি আরেকটু গল্প, আরেকটু আড্ডা, সেটা তো চলতেই থাকে। তো এই অন্নচন্দ্রিমা আমার যেটা মাথায় এলো, সেটা মাথায় আস্তে আস্তে আমার যেটা মনে হয় যে মানুষের সাথে মানুষের ইন্টারেকশন, যেটা নিয়ে আমি সবাইকে বলি এবং তোমাকেও বলছি যে তোমার তো মানে সেলিব্রেশন তো প্রচুর হয়, প্রত্যেক দিনই আমরা সেলিব্রেট করি, কিন্তু কোথায় তোমার লোনলিনেস, কোথায় তোমার একাকিত্ব, সেটা তুমি কিভাবে হ্যান্ডেল করো, এবং তোমার খুব কাছের মানুষ তোমাকে কিভাবে দুঃখ দিয়েছে এবং কিভাবে সেগুলো তুমি হ্যান্ডেল করেছো, এই বিষয়গুলো একটু জানতে চাই। কারণ শুধু সেলিব্রেশন তো লাইফ হয় না। আসলে আমি এত ছোট বয়সে একা হয়ে গেছি, আর সেটা একটা এত বড় চাপ ছিল। বিশেষ করে আমার মা চলে যাওয়াটা, যেহেতু সবচেয়ে প্রথমে যাকে নিয়ে মা চলে যায়, যাকে নিয়ে আমার বড় হওয়া বলতে গেলে, মানে আমার মা থাকতো আমাকে এবং আমার দিদিকে নিয়ে এই বাড়িতেই, আর বাবা থাকতো নাগাল্যান্ডে। মা একা লড়াই করে আমাদের মানুষ করেছে। সে যখন চলে গেল, এত বড় ছাতা চলে গেল একটা, সেই দুঃখটা এত সর্বগ্রাসী হয়ে গেল যে বাকি অনেক দুঃখই হয়তো পরে পেয়েছি, সেটা আমার কাছে খুব লঘু লেগেছে, খুব ছোট। আর মানুষকে যত দুঃখ দেখাবে, তোমার যত উইকনেস, যত ভালনারেবিলিটি দেখাবে, মানুষ সুযোগ নেবে। এই যে 1 মিনিট, এইটা কিন্তু শিখে রাখার মতো একটা বিষয়। যত দিন যাচ্ছে আমারও সেটাই মনে হচ্ছে যে মানুষকে দুঃখ দেখাতে নেই। আর এটা খুব খুব খারাপ লাগছে, কারণ আমরা তো ইউজুয়ালি একটা সবাই মিলে থাকি এবং আমরা তো একটা হিউম্যান কমিউনিটি, ফ্র্যাটার্নিটি। কিন্তু দেখেছি যে মানুষ তোমার দুঃখের ব্যবহার করবে, তোমার উইকনেসের ব্যবহার করবে। তাই আমি অনেক ছোটো থেকে একটা দেয়াল তুলে রেখেছি, এবং অনেক ডিসিশন যদি একা একা নিতে হয়েছে আমাকে, কিন্তু সেই দেয়াল টপকেও আমার কাছে লোকজন এসছে, যাকে আমার এই বাড়িতে থাকতে দিয়েছি। তারা আমার বাড়িতে অনেক বড় চুরি করেও গেছে। তারা অনেক কাছের মানুষ হয়েও তারা পরবর্তী সময়ে অনেক আঘাত দিয়ে গেছে। মানে এমন আঘাত যেটা হয়তো অনেকেই হয়তো সহ্য করতে পারতো না। কিন্তু আমি বললাম না, আমি এত আঘাত পেয়েছি যে ওগুলো আমার কাছে সব এখন খুব লঘু হয়ে গেছে, সেটাগুলো আমি গুরুত্বই দেই না। আর আমি মনে করি না আমি কাজটাকে এত প্রাধান্য দিই যে আমার কাজটাই আমাকে কোথাও হয়তো
এগিয়ে নিয়ে গেছে বা এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা কি সবার ক্ষেত্রেই তাই, যে আমরা যত বেশি আঘাত পাই তত বেশি বড় হই, একটা কথাই আছে। তো এই যে আঘাত জিনিসটা, আমরা কি এমন কোনো কাউকে পাবো না, যে তুমি এমন কোনো কাউকে পেলে না যে তোমার জীবনে আঘাত হোক বা দুঃখ হোক বা আনন্দ হোক, যা কিছুই হোক, এই যে শেয়ারিং ব্যাপারটা, আমরা তো একটা জায়গায় আসি যে আমরা কাউকে হয়তো শেয়ার করি, তুমি লাইফ পার্টনার বলতে পারো, বা তোমার এমন একজন সঙ্গী যাকে তুমি সব কিছু শেয়ার করো, সেটা তো তোমাকে আমরা দেখতে পেলাম না, সেটার দুঃখ মানে এখন ফিল হয় সেরকম কিছু? না, এখন ফিল হয় মানে হয়তো মাঝে মাঝে একা লাগে, কিন্তু আসলে আমি ফিল করি যে শিল্পীরা না একটু মনে হয় একটু সেলফ সেন্টার্ড হয়, তো আমিও তাই হয়তো। আচ্ছা, আমাকে নিজেকে নিয়ে থাকতে, আমার নিজের কাজকে নিয়ে থাকতে ভালোবাসি। তুইও, আমি শিওর তুই লাকি যে তুই ভালো লাইফ পার্টনার পেয়েছিস। কোন কোন লাইফ পার্টনার আমাকে সহ্য করবে সেটাও তো ব্যাপার দেখতে হবে, বা আমি তাকে সহ্য করতে পারবো কিনা। তাই আমি সেই লটারিটা কাটিনি, থ্যাংক গড। আমি এই কথা কিছুদিন আগেও বলেছিলাম এক জায়গায়, যে আমার জীবনে কোনোদিন প্রেম আসেনি, সেটা অনেকের কাছে খুব বিস্ময়ের, অবাক হয়ে যায় যে কেন কি করে। হয়তো নাচকে বেশি ভালোবাসি এখনো, এবং খালি একটাই ব্যাপার, ছোটবেলা থেকে যখন নাচতাম তখন আমার মা খালি বলতো বারবার, তুই নাচ করবি, কিন্তু উদয় শঙ্করও নাচ করেছিলেন, কিন্তু মানে 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 উদয় শঙ্করের মতো মরতে হবে। সেটা আমার খুব, তখন বুঝতাম না কি বলতো। পরবর্তী সময় আমি যখন দেখলাম, জানলাম, উদয় শঙ্কর সরণিতে যখন দেখছি তার বাড়িটা রয়েছে, সেটা খুব ভয় পেয়েছিলাম, দুঃখ পেয়েছিলাম। তাই বললাম যে আমি লিগেসিকে মানি না, আমি চাই না একটা এমন জায়গায় তৈরি হোক যেখানে প্রাণ নেই। তো সেখানেই আমি বলতে পারি যে আমি উদয় শঙ্করের মতন, মা যেরকম বলেছিলাম সেরকম মরতে আমি চাই না। কোরিওগ্রাফার সুদর্শন চক্রবর্তীকে আমরা ছবিতে আজকাল আর তেমনভাবে দেখতে পাচ্ছি না, ডান্স ডিরেকশনে। আগে তুমি অনেক ছবিতে ডান্স ডিরেক্ট করেছো এবং বিভিন্ন শিল্পীদের সাথে তোমার অভিজ্ঞতা রয়েছে, তো এখন তোমাকে একদমই সেরকম পাওয়া যাচ্ছে না বা দেখা যাচ্ছে না, সেটা কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা লসই বলা যেতে পারে। তো তোমার কেন সেটা হচ্ছে, কেন, ওয়াই ইজ দিস গ্যাপ? দেখতে পাচ্ছিস না সেটা হয়তো মানে আমি জানি না, কিন্তু আসলে এই গত বছরই আমার দুটো কাজ হয়ে গেল, পুতুল নাচের রীতিকথা এবং রান্নাবাটি। যেমন পুতুল নাচের রীতিকথাতে কোনো অনুষ্ঠান প্রিমিয়ার কিছুতেই আমাকে ডাকা হয়নি। আচ্ছা, আমাদের কোরিওগ্রাফারদের সবার সঙ্গে শেষ পাতায় নাম ওঠে, সেটা কেউ পড়ুক না পড়ুক, যখন দর্শকরা বেরিয়ে যায়। এবং এটা আমাদের দৈন্যতা, এটা আমরা অ্যাজ এ কোরিওগ্রাফার, অ্যাজ এ ডান্সার ইন দ্য ইন্ডাস্ট্রি, আমরা সেই জায়গাটা তৈরি করতে পারিনি। আমাদের নামে কোনো এখনো বাংলা ফিল্ম অ্যাওয়ার্ডসে কোনো অ্যাওয়ার্ড নেই। আমি এখানে বলবো যে একটা খুব বিখ্যাত গান হয়েছিল, নামটা নিচ্ছি না ইচ্ছে করে, খুব বিখ্যাত গান হয়েছিল, সেখানে সিঙ্গারকে নিয়ে হই হই করা হলো, আচ্ছা, কোরিওগ্রাফারকে খবরটা কেউ জানলোই না, জানার চেষ্টাই করলো না। এবং আমার ক্ষেত্রে তো আরো কষ্ট লাগে যে এই ডিরেক্টররা আমার চেনা, আমার বন্ধু। তো আমাদের নিজেদের মধ্যেই যখন বনিবনা নেই, তো আমরা অন্যদের, অন্য ফ্র্যাটার্নিটির, অন্য কমিউনিটিকে দোষ দেবো কেন? আমি আর দোষ দিই না, কিন্তু আমরা সেই জায়গাটা তৈরি করতে পারিনি। তাই হয়তো আস্তে আস্তে আমার ছবিতে যদি কেউ ডাকে নিশ্চয়ই করবো, কিন্তু আমার নিজের ইন্টারেস্টটা কমে যাচ্ছে, কারণ আজকাল একদিনে গানের শ্যুট, সেটা একদিনও পাই না। অনেক সময় দেখা যাচ্ছে আধ ঘন্টায় বা 2 ঘন্টায় করতে হচ্ছে, বা সব কিছু শেষ করে সব শট নিয়ে দেখা যাচ্ছে কিছু সময় পড়ে আছে, তখন আমাকে শ্যুটটা করতে হচ্ছে। সো তারপরে কম্প্যারিজন করবে, কিন্তু সঙ্গে সঙ্গে ওয়েব সিরিজ, নেটফ্লিক্স, প্রচুর বিদেশের, এখন তো মানুষের বলার অনেক জায়গা, খুদ ধরতে 2 মিনিট লাগবে। তাই যে কাজে নিজে আমি মনে হচ্ছে অনেক খুঁত রয়ে গেল, সেই কাজ থেকে আস্তে আস্তে নিজেকে চেষ্টা করছি বিরত রাখার। এটা খুব একটা ম্যাচুরিটি, মানে তোমার ম্যাচুরিটির যে একটা, তুমি যে ম্যাচিওর্ড হয়ে গেছো, বা তোমার মেন্টালিটি যে চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তুমি অনেক বেশি নিজেকে নিয়ে নিজেকে উপলব্ধি করছো, নিজেকে ভালোবাসছো, এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। এবং আজকে অন্নচন্দ্রিমা খুবই আপ্লুত, খুবই অভিভূত তোমার মতো মানুষের সাথে বসতে পেরে। এবং সত্যি কথা বলতে কি, তোমার সাথে এত বছরের একটা সম্পর্ক, সেভাবে তো এত সুন্দর করে হয়তো গুছিয়ে কথা বলা হয়নি, এখন ক্যামেরার সামনে আছি বলে হয়তো অনেকটা সুন্দর করে আমরা একটা আড্ডা দিতে পারলাম। এই অন্নচন্দ্রিমায় তোমার কি মনে হয় যে তুমি টেক অ্যাওয়ে বলতে আমরা কি বুঝি? আজকে অন্নচন্দ্রিমায় কেমন লাগলো তোমার? আসলে তোকে আমার চেনা প্রায় 10 বছর, হ্যাঁ, তো অন্নচন্দ্রিমা আমার কাছে তোর একটা অন্যরকম যে যাপন এবং তোর জার্নি, তোর একটা অদ্ভুত রকমের ইভলভমেন্ট আমি ফিল করি। এই উপস্থাপনা, এই সঞ্চালিকার ভূমিকায় তুই, গান ছাড়াও
চন্দ্রিমা, এটা আমার কাছে ভীষণ ভীষণ মানে মানে পছন্দের জায়গা। আর তোর পডকাস্টের ইউএসপি, তোর যেটা ইউএসপি, এত ভালো রান্না, বিং পার্ট অফ বিং, এটা ভেবেছিস, এটা আমার কাছে আরো বড়। আই থিঙ্ক একটা অন্য চন্দ্রিমা আমার কাছে একটা ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। এখানে শুধু সিঙ্গার চন্দ্রিমা নয়, ঠিক। মানুষ চন্দ্রিমা, তার ভাবনা, তার কথা, তার গান, তার রান্না, একটা মানুষের সম্পর্ককে সেলিব্রেট করা, সেটা আমার কাছে আই থিঙ্ক টেক অ্যাওয়ে, যে এটা তুই সেই জায়গায় যাচ্ছিস এবং তোর জার্নিতে একটা নতুন রকমের মাইলস্টোন এসেছে। বাহ, থ্যাংক ইউ, কি সুন্দর কথা বলো তুমি। একদম শেষে চলে এসেছি, অন্য চন্দ্রিমা শেষ হয় না। তোকে দ্বারা শেষ করতে তো করাই যাবে না তোর গান ছাড়া। আমার কাছে তো চন্দ্রিমার প্রথম পরিচয় সিঙ্গার চন্দ্রিমা, তাই না? ঠিক। তাই একটা গান করতেই হবে, এবং সাপটাপে যখন বসে আছি আমরা, তখন তো গান গাইতেই হবে। বহুবার সেপ্টেম্বরে গান গাওয়া হয়েছে। তো একটা জীবনের গান গাই, জীবনের কথা বললাম এতক্ষণ আমরা। वक्त के सितम कम हंसे नहीं, आज है यहाँ कल कहीं नहीं, वक्त से पड़े अगर मिल गए कहीं, मेरी आवाज़ ही पहचान है, गर याद रहे।